সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের গত ক্লাসে আমরা 3 নম্বর লেকচারটি হয়েছিল গত ক্লাস পর্যন্ত। আমরা আজকে আমাদের চতুর্থ লেকচারটি দিতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব চতুর্থ লেকচারে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ে তড়িৎ বিশ্লেষণ এই টপিকসটির উপরে। আমরা বর্তনী বিশ্লেষণ করছিলাম গত ক্লাস পর্যন্ত। আমাদের গত ক্লাসে আমরা একটি সরল বর্তনী সলভ করেছিলাম। সেই সরল বর্তনী সলভ করে সেখান থেকে আমরা কিভাবে তুল্য রোধ বের করতে হয় এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটা হবে বর্তনী বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে একটি বর্তনী থেকে কিভাবে বিভব পার্থক্য বের করতে হয়, কিভাবে কারেন্ট বের করতে হয় এই বিষয়গুলো দেখব। দেখো, আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের, গত ক্লাসে আমি এই ধরনের একটি বর্তনী সলভ করিয়েছিলাম। এখানে দেখো, আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে সবার, আমরা এই বর্তনীটি সলভ করেছিলাম, যে বর্তনীতে আমাদের 60টি রোধ ছিল। এই 60টি রোধকে আমরা সলভ করে একটি রোধে পরিণত করে সেই রোধটার মান কত সেটা বের করেছিলাম। দ্যাট মিন্স তুল্য রোধ বের করেছিলাম। তো সেই তুল্য রোধের মান তোমাদের যারা গত ক্লাসটা করেছো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আমাদের এই তুল্য রোধের মানটি বের হয়েছিল হচ্ছে 30 ওহম। আমরা তুল্য রোধের মান বের করেছিলাম 30 ওহম, এবং আমরা এই সার্কিটটা মোট যে কারেন্ট সেই কারেন্টও বের করেছিলাম, সেটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা মোট কারেন্ট বের করেছিলাম হচ্ছে 0.1935 অ্যাম্পিয়ার। তো এখানে তোমাদের এই ধারাবাহিকতায় আমরা আজকে এরপর থেকে আমি বোর্ডে তোমাদের এটার ডিটেলস আলোচনা করব। আজকের দুটি গাণিতিক প্রবলেম নিয়ে মূলত আলোচনা করব, তার পাশাপাশি আরও কিছু থিওরি আলোচনা করব। তো এখানে লক্ষ্য করো, আমাদের এই সার্কিটটি অ্যানালাইসিস করে আমরা কারেন্ট কীভাবে বের করেছিলাম তোমাদের যদি ভুলে যেয়ে থাকো, আমরা একটু সূত্রটা বোর্ডে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, আমরা এই সার্কিটটি থেকে কারেন্ট বের করেছিলাম I = E / R প্লাস স্মল r। তো তোমাদের এখানে লক্ষ্য করো, এই সার্কিটটি অ্যানালাইসিস করে আমরা এখানে রোধ পেয়েছিলাম, বহির্বর্তনীর রোধ পেয়েছিলাম 30, এবং অভ্যন্তরীণ রোধ এখানে দেওয়া আছে 1। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, দেখো ই এর মানটা হচ্ছে কত ছিল, 6 ভোল্ট। আচ্ছা, বহির্বর্তনীর রোধ কত? বহির্বর্তনীর রোধ হচ্ছে ছিল, এইটার তুল্য করলে বের হয়েছিল হচ্ছে 30 প্লাস 1। তাহলে এটা দেখো সলভ করলে 6/31। সো এটা সলভ করলে আমরা ওই মানটা পেয়েছি 0.1935। সো এটা ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চেপে তোমরা এই বর্তনীর কারেন্টের যে মানটা, সেই কারেন্টের মানটা আমরা গত ক্লাসে বের করেছিলাম। আমরা গাণিতিক প্রবলেম সলভ করে দুটা কাজ করেছিলাম গত ক্লাসে। এই বর্তনীটির তুল্য রোধ বের করেছিলাম, এবং এই বর্তনীর মধ্য দিয়ে কত কারেন্ট যায় সেই কারেন্টটি আমরা গত ক্লাসে বের করেছিলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমার মনে হয় তোমাদের ঠিক আছে, তোমরা এই বর্তনীর কারেন্ট বের করতে পারছো, এবং এই বর্তনীর তোমরা তুল্য রোধ বের করতে পারছো। এখন আসো আমরা একটা নতুন প্রবলেমে যাই আজকে। আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে, ভালো করে দেখো, গাণিতিক সমস্যা। প্রথমে যে গাণিতিক সমস্যাটা নিয়ে আমি আজকে কথা বলবো, সেই গাণিতিক সমস্যাটি হচ্ছে ওই বর্তনীটির এ এবং বি যে দুই প্রান্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিটে এ এবং বি যে দুটা প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। এ এবং বি এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। দেখো, আমি প্রশ্নটা এখানে দিয়ে রেখেছি স্ক্রিনে, তোমরা দ্রুত স্ক্রিনে এই প্রশ্নটি একটু তুলে নাও। এবং আমরা বের করব I1 কত। I1 কোনটা? I1 হচ্ছে ওই যে এ বির মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। আমরা স্পেসিফিকভাবে এই এ বির ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে
সেই কারেন্টটা বের করতে যাচ্ছি। তাহলে বুঝতেই পারছো আজকের আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ঝটপট এই এবির মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এবি দুই প্রান্তে সেই বিভব পার্থক্য বের করব। অ্যাট দ্য সেম টাইম আমরা এই এবির ভিতর দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে কারেন্ট I1 যাচ্ছে, এই I1 কারেন্টও আমরা এর মধ্যে দিয়ে বের করব। আচ্ছা, তাহলে তোমরা একটু চিন্তা করতে থাকো, আমি বোর্ডে তোমাদের এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি যে এবির মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে এই R3 রোধের ভিতর দিয়ে এবং এবি দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। আচ্ছা, তো এখানে তোমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনটার দিকে লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কিটে 7টি রোধ আছে। সো এই সার্কিটের যে 7টি রোধ আমাদের যখন এ এবং বি এই দুই প্রান্তের ভিতর দিয়ে যখন আমাকে ভোল্টেজ ড্রপ বের করতে হবে, তো তোমরা এখানে একটু মনে রাখো, লক্ষ্য করো, আমি আমাদের সূত্র কিন্তু একটি সূত্র হচ্ছে ওহমের সূত্র, যেটা V = I × R। তো আমি কি করতে যাচ্ছি, আমি বের করতে যাচ্ছি এ এবং বি দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমি বিভব পার্থক্য লিখলাম এ বির বিভব পার্থক্য। তাহলে আমরা এ এবং বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি I1 জানতাম, আমরা কিন্তু এখানে I1 বের করি নেই এখনো। আমরা যদি I1 জানতাম তাহলে আমাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যেত। আমি এখানে লিখলাম I1 এবং রোধের মানটা লিখতাম 20, এই R3 যেটা। তাহলে দুটা গুণ করে দিলে এই রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য কত হয় সেটা পাওয়া যেত। কিন্তু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে I1 জানি না। তাহলে আমি এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাইলে বা এই দুই প্রান্তের ভোল্টেজ বের করতে চাইলে, বিভব বের করতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই সার্কিটটাই গত ক্লাসে দেখো আমি এই পর্যন্ত যখন তুল্য বের করেছিলাম, এই যে এই অংশটুকু, তখন এই অংশটুকুর তুল্য করে তার মান দাঁড়িয়েছিল হচ্ছে RP = 10। তোমরা এই জায়গাটা যদি কেউ মিস করে থাকো গত ক্লাসটা দেখে নিবা, এখানে RP বের হয়েছিল হচ্ছে 10। এখন দেখো তুল্য রোধের যে কনসেপ্টটা তোমাদের দিয়েছিলাম, যে তুল্য রোধ ব্যাপারটা কি। তুল্য রোধ ব্যাপারটা হচ্ছে এখানে সবগুলো রোধকে ফেলে দিয়ে তার স্থলে আমি একটি রোধকে নিয়ে আসব। আমার এইটুকুর তুল্য যেটা, এইটার যে কন্ডিশনটা মানতে হবে সেটা হচ্ছে এখানে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, যতটুকু কারেন্ট যাচ্ছিল সেটা এর ভিতর দিয়ে যেতে হবে। তো এখানে দেখো টোটাল কারেন্ট I এতে এসে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছিল। টোটাল কারেন্ট I এখানে এসে I2, I1, আবার I2 আবার C বিন্দুতে I3, I4 এ বিভক্ত হয়ে টোটাল কারেন্ট I হয়ে B থেকে চলে যাচ্ছিল। তার মানে আমরা বলতে পারি যে এইটুকু ব্রাঞ্চের মধ্যে টোটাল যে কারেন্টটা সেটা তো I এর থেকে বেশি হওয়ার সুযোগ নেই। টোটাল কারেন্ট Iটাই ভাগ হয়ে এদের ভিতর দিয়ে এসে এই প্রান্ত দিয়ে গিয়েছে। তো আমি যদি এই সবগুলো রোধকে একটি রোধে পরিণত করি তাহলে ডেফিনেটলি এই রোধের ভিতর দিয়ে ওই টোটাল কারেন্ট যেটা সেটাই যাবে। আমরা কেন করছি? কারণ আমাদের এই টোটাল কারেন্টটা জানা আছে। সেক্ষেত্রে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা কিন্তু এই এবি দুই প্রান্তের ভোল্টেজটাই পাবো। তার মানে কাজটা খুবই সোজা। আমরা গত ক্লাসে যে কাজটুকু করে রেখেছিলাম সেই ধারাবাহিকতায় আমাদের জাস্ট একটা লাইন লাগবে আমাদের এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে। সেটা হচ্ছে, দেখো আমাদের এই সমস্ত অংশটুকুর, এই যে এই দুটো রোধ বাদে এই সমস্ত অংশটুকুর তুল্য রোধ হচ্ছে 10 এবং তারও দুই প্রান্ত কিন্তু ওই কমন এবি। আমার দুই প্রান্ত কিন্তু চেঞ্জ হয় নাই, দুটা পয়েন্ট ফিক্সড আছে। আমি তোমাদের পয়েন্ট নিয়ে আলাদা ডিটেলস আলোচনা করেছি আমাদের 2 নম্বর লেকচারটাতে। তাহলে লক্ষ্য করো, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এবি দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য আমরা টোটাল কারেন্ট I যদি ইউজ করি তখন আমার রোধ কোনটা বসাতে হবে। আমি যদি এখানে টোটাল কারেন্ট I বসাতে চাই তাহলে আমার এখানে রোধ কোনটা বসাবো? R3 বসাবো নাকি RP বসাবো? তোমরা আমাকে একটু কমেন্টসে বসাও তো। এখানে আমাদের
এই ক্ষেত্রে যদি আমি টোটাল কারেন্ট আই বসিয়ে ভিএবি বের করতে চাই, তাহলে আর এর মানটা আমি কত বসাবো? আর এর মানটা কি আমি R3 বসাবো নাকি আরপি বসাবো? দেখো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে, মনে রাখবে। সেটা হচ্ছে যে রোধ এবং কারেন্ট যখন গুণ করবা তখন খুব সতর্ক থাকতে হবে যে আমি যে রোধটা ইউজ করব তার করসপন্ডিং কারেন্ট যেন বসাই, মানে যে রোধ সেই রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা বসালে আমি ওই রোধের অ্যাক্রসে ভোল্টেজ পাবো। এটা হচ্ছে আমাদের এই সূত্রটা ব্যবহার করার মূল কথা। আমরা বারেই এই জায়গাটা মানে উল্টাপাল্টা হয়ে যায় আমাদের। সো এইখানে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখো এখানে আমাদের হ্যাঁ কেউ কেউ কমেন্টসে লিখছো, জোনায়েত হোসেন লিখছো 10, তারপরে বাইজিৎ লিখছো আরপি 10। ওকে, অনেকেই বুঝে গেছো, ভেরি গুড। তাহলে লক্ষ্য করো আমরা এখানে আরপি বসাবো। তাহলে আমাদের যেহেতু আরপির ভিতর দিয়ে টোটাল কারেন্ট যাচ্ছে যেটা আমি জানি, সুতরাং আমি যদি এখানে আরপি দিয়ে আই গুণ করি তাহলে আমি এই দুই প্রান্তের বিভব কত সেটা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো আমাদের আই এর মান কত ছিল? 0.1935 এরকম একটি মান ছিল, তোমরা একটু চেক করে নাও, ইন্টু আরপি হচ্ছে 10। তো আমরা যদি এটাকে 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের মান দাঁড়াবে হচ্ছে 1.935 এত ভোল্ট। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে তোমার এখানে রোধ হচ্ছে 10 আর কারেন্ট হচ্ছে 0.1935, যেটা আমরা গত ক্লাসে বের করেছিলাম। এই দুটো মান গুণ করে দিলে আমরা এখানে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপটা কতটুকু হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি। এখানে তোমাদের এর সাথে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাটারিতে যে পরিমাণ ভোল্টেজ আছে, যে পরিমাণ তড়িৎচালক শক্তি আছে, এই তড়িৎচালক শক্তিটাই কিন্তু সার্কিটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে শক্তি নিত্যতার সূত্র অনুসারে। এখানে 3.5 এর পরে আরও কিছু সংখ্যা ছিল, সেগুলো আমরা বাদ দিয়েছি। দশমিকের পরে আমি 4 ঘর নিয়েছি, আরও সংখ্যা ছিল। এক পুরো সংখ্যা দিয়ে তুমি যদি ক্যালকুলেট করে দেখো তাহলে দেখবে যে এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ, এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ, এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ এবং অভ্যন্তরীণ রোধের ভিতরে যে ভোল্টেজ, এই সবগুলো যোগ করলে এই 6 এর সমান হবে। আমাদের এই সবগুলো ভোল্টেজ যোগ করলে দেখবা এই 6 এর সমান হচ্ছে। তো এখান থেকে দেখো আমাদের প্রথম কাজটা শেষ হলো। আমি তোমাদের এখানে গাণিতিক সমস্যায় দুটা পার্ট দেখিয়েছি, যে আমরা প্রথমে বের করব এ এবং বি এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ, যেটা সেই ভোল্টেজ ড্রপটা কত সেটা আমরা পেলাম 1.935 ভোল্টেজ। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো যে এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে এ থেকে বি বরাবর, এই যে R3 রোধটা, শুধু এই ব্রাঞ্চের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, দ্যাট মিনস I1। এই I1টা আমরা এখানে কিভাবে বের করব? আচ্ছা, আমরা এখানে I1 কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তোমরা একটু ভাবো I1 কিভাবে বের করা যেতে পারে। আমরা এখানে I1 বের করার জন্য আমরা কি করব? আমরা I1 বের করার জন্য দেখো আমাদের ওই একই ফর্মুলা V = I, যেহেতু I1 চাচ্ছি, সো আমি I1 যখন লিখব তখন বলো তো রোধ কোনটা বসাবো? আমি যখন এখানে কারেন্ট I1 চাচ্ছি এবং সূত্রে I1 লিখলাম, তখন আমি এখানে রোধ কোনটা লিখব? আমার এখানে সেক্ষেত্রে রোধ কোনটা লেখা উচিত একটু চিন্তা করো, চিন্তা ভাবনা করে লেখো, আমাকে কমেন্টসে জানাও যে এখানে আর কোনটা লেখা উচিত, আরপি লিখবো নাকি R3 লিখবো। দেখো একটু আগে আমি এটার ব্যাখ্যা করে দিয়েছি। সেটা হচ্ছে যে রোধের দুই প্রান্তে ভোল্টেজটা নিচ্ছি, এখানে গুণ করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি যে কারেন্টটা লিখবো ওই কারেন্টটা যে রোধের মধ্যে দিয়ে যাচ্ছে সেই রোধটা পাশে লিখতে হবে। এখানে লক্ষ্য করো আরপির মধ্য দিয়ে কিন্তু I1 কারেন্ট যাচ্ছিল না, আরপির মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল টোটাল কারেন্ট I, কিন্তু এখানে R3-র মধ্যে কিন্তু I1 কারেন্ট যাচ্ছে এবং তার দুই প্রান্ত কিন্তু সেই স্টিল এবি আছে এর দুই প্রান্ত। সুতরাং আমরা VAB যেটা অলরেডি বের করলাম, সেখান থেকে আমি এখানে I1 এর মান আমি বের করতে যাচ্ছি।
আর এখানে আর হবে হচ্ছে R3। তাহলে I1 ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে যাও, VAB ডিভাইডেড বাই R3। তাহলে VAB কত পেয়েছি? 1.935 ডিভাইডেড বাই R3 হচ্ছে কত? 20। সো এটাকে যদি ভাগ করে দাও তাহলে তোমরা এখানে কারেন্টের মান পেয়ে যাবা, এবং এই কারেন্টটা হচ্ছে A থেকে B বরাবর কতটুকু কারেন্ট যাবে সেই কারেন্টটা আমরা এখান থেকে বের করতে পারছি। আচ্ছা, হ্যাঁ, এখানে অনেকেই কমেন্টস করছো যে এটা কীভাবে করতে হবে, অলরেডি বুঝে গিয়েছো তোমরা। তাহলে লক্ষ্য করো, আমরা এখান থেকে I1 বের করতে পারলাম। আমাদের যে দুটো কোশ্চেন ছিল সেই দুটো কোশ্চেন আমরা সলভ করলাম। এখান থেকে দুই প্রান্তের বিভব পার্থক্য কত এবং এই R3-র ভিতর দিয়ে যে I1 কারেন্টটা যাচ্ছে সেই I1 কারেন্টটা কত হতে পারে আমরা সেটা বের করলাম। আচ্ছা, এইবার তোমাদের সাথে আর একটু কাজ দিয়ে দিই। আমি এরপরে আবার দ্বিতীয় সার্কিটটাতে যাব, আমাদের আরেকটা গাণিতিক সমস্যা সলভ করব এবং দেন আরও কিছু থিওরি আলোচনা করব। আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, লক্ষ্য করো আমাদের এই যে দুটি সার্কিট, এই দুটো সার্কিট থেকে তুমি বাসায় যে কাজটা করার চেষ্টা করবে সেটা হলো এখানে I2 বের করার চেষ্টা করবে যেভাবে শিখালাম, I3 বের করার চেষ্টা করবে, I4 বের করার চেষ্টা করবে। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব তুমি বের করতে পারো কিনা সেটা চিন্তা করবে। এখানে তোমার প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে ইন্ডিভিজুয়ালি ওই রোধের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করবে, এবং সেই রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয় সেটা বের করার চেষ্টা করবে। এবং এইটা যদি তুমি বের করতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি এই ধরনের বর্তনী সলভ করা শিখে গেছো। তুমি যে কোনো ধরনের বর্তনী সলভ করে তার ভোল্টেজ, কারেন্ট এবং যদি রোধ বের করতে বলে সেই রোধগুলো তোমরা বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আসি আমরা একটু ভিন্ন টাইপের সার্কিটে আসি। দেখো, সেটা হচ্ছে আমাদের এই সার্কিটটা দেখো, আমরা যদি এই সার্কিটটার তুল্য করতে চাই, তোমরা স্ক্রিনে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, সার্কিটটা তোমরা একটু তুলে ফেলো। আমরা এই সার্কিটটা এখন একটু সলভ করব। আমাদের এখানে দেখতে পাচ্ছি সার্কিটে 4টি রোধ আছে। সার্কিটে এখানে দেখো 4টি রোধ আছে। সো আমরা এই 4টি রোধ তোমরা সার্কিটে তোলো, আমি এটা একটু বোর্ডে তুলে তোমাদের এটা বোঝাচ্ছি। এখানে তোমরা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা তোমরা একটু তুলে নাও। এই বর্তনীর আমরা এটা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সার্কিটটির বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করব। তাহলে এটার তুল্য রোধ বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা এই কাজটা কিভাবে করব সেটাতে চলে যাচ্ছি। দেখো, আমাদের এখানে 4টি রোধ ছিল, 1টা 2টা 3টা 4টা, দুই প্রান্ত। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে A প্রান্ত, এটা হচ্ছে ধরো C প্রান্ত নাম দিয়েছিলাম। এখানে একটা কানেক্টিং ওয়্যার, এখান দিয়ে আবার একটি কানেক্টিং ওয়্যার এখানে। সো এইটা হচ্ছে তোমার R1, এটা ছিল R2, এটা ছিল R3, যাদের প্রত্যেকটার মান 30 করে, আর এটা হচ্ছে R4। সো এই সার্কিটটা সলভ করতে গেলে দেখো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে যখন তুমি শ্রেণী এবং সমান্তরাল নিয়ে কনফিউশনে পড়ে যাবা যে এই সার্কিটটা কোন ধরনের সমবায় আছে, শ্রেণী না সমান্তরাল, কারণ এখানে দেখো রোধগুলোর সাথে এর সাথে আবার কানেক্টিং ওয়্যার যুক্ত করে দিয়েছি, মানে শর্ট করে দিচ্ছি জায়গায় জায়গায়। সো এই জায়গাগুলোতে আমাদেরকে যদি তুল্য রোধ বের করতে হয় তখন কিন্তু অনেক স্টুডেন্টই ওই যে পাশাপাশি আছে না উপরে নিচে আছে এইভাবে দেখে যে রোধ চেনার চেষ্টা করে, সেটা কিন্তু এখান থেকে তার জন্য করাটা একটু কঠিন হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই সার্কিটটাকে কিভাবে আমি তুল্য রোধ বের করব সেটা করার সহজতম একটা কৌশল শেখাচ্ছি তোমাদের, এবং এই ধরনের যে কোনো সার্কিট তুমি দ্রুত সলভ করে ফেলতে পারবে। সেটা হচ্ছে, আমরা একটু পয়েন্টগুলোর নাম দিই। দেখো, তোমরা একটা জিনিস মনে রাখবা, ধরো আমাদের এরকম একটি বর্তনী যদি আমি নেই, যে এখানে একটি কোর্স নিলাম, লক্ষ্য করো এখানে, লক্ষ্য করো আমাদের এই যে রোডটা, এই রোডটা সার্কিটে কাজ করছে, কিন্তু আমি যদি
এখানে একটি সোজা তার যুক্ত করে দিই এর সাথে প্যারালাল কানেকশনে, তাহলে কিন্তু দেখো এখানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। কেন শর্ট সার্কিট হবে? কারণ এখানে বিদ্যুৎ যাওয়ার জন্য কোনো বাধা পাবে না, কারণ এই রাস্তাটা দিয়ে বাইপাস হয়ে যাবে কারেন্টটা। সুতরাং এখানে দেখো এই রোধের মান যতই হোক না কেন, এখানে এই সার্কিটে এই তারের মধ্য দিয়ে যখন কারেন্ট চলে যাবে তখন এখানে দুটা মিলে তুল্য হয়ে যাবে হচ্ছে 0। তুমি চাইলে এটাকে এভাবেও করে দেখতে পারো যে এখানে দুইটা রোধকে তুমি পাশাপাশি সমান্তরাল চিন্তা করো। একটা রোধ হচ্ছে 0 রোধ আর একটা রোধ হচ্ছে R রোধ। তাহলে আমাদের তুল্য রোধ হচ্ছে 1/RP ইকুয়াল টু 1/0 যোগ 1/R, R এর মান যাই হোক না কেন। সো এটা করলে আসলে কি হয়, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এটা ইনফিনিটি হয়ে যায়। সো এখানে দেখো এখানে আমাদের এই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে তোমার ইনফিনিটি, এবং যদি পরে উল্টায় দাও মানে 1/RP ইকুয়াল টু ইনফিনিটি, পরে RP ইকুয়াল টু তুমি পেয়ে যাবা 0। অর্থাৎ এই সার্কিটে তুল্য রোধ নাই, শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। 0 রোধ মানে কোনো বাধা পাচ্ছে না। কোনো বাধা পাচ্ছে না মানে কি, এর মধ্যে দিয়ে অসীম পরিমাণ কারেন্ট চলে যাবে, বাধা শূন্য। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে এটাকে যদি তুমি এ পয়েন্ট দাও, এটা যদি এ পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। এবার আমি তোমাদের বলেছিলাম যে যখনই একটি রোধ পাবে তখনই সেটা ভিন্ন পয়েন্ট হয়ে যাবে, তখনই সেটা এ পয়েন্টের জায়গায় আমি অন্য একটি নাম দিব। কিন্তু লক্ষ্য করো এখানে রোধ থাকলেও যেহেতু এখানে শর্ট করা আছে, সুতরাং অ্যাকচুয়ালি এটা ভিন্ন পয়েন্ট না, কারণ এখানে বিভব পতন হতে পারে নাই, কারণ এটা শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে। সো এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। অর্থাৎ ব্যাটারির দুই প্রান্ত সেম হয়ে গেছে, মানে তুমি শর্ট করে ফেলছো দুটা ব্যাটারি, একদম পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে এবং গরম হয়ে যাবে সার্কিটটা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব। যখন এরকম একটি কানেক্টিং ওয়্যার দিয়ে যুক্ত করা থাকবে তখন এর সাথে এইভাবে রোধ থাকলে সেই রোধ থাকা না থাকার কিছু যায় আসে না, এবং পয়েন্ট করার সময় আমরা এভাবে পয়েন্টগুলোকে নাম দিয়ে নিব। আচ্ছা, তাহলে আসি আমাদের এই সার্কিটটাতে। এটা দেখো তাহলে আমরা কিভাবে পয়েন্টের নাম দিব। আমরা যদি এই সার্কিটের এবার পয়েন্টের নাম দিই, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট। বুঝতেই পারছো এর মধ্যে কোনো বিভব নাই, সো এর মধ্যে কোনো এলিমেন্ট নাই বা কোনো বিভব পতন নাই। সো এটা এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট, এবং এই যে কানেক্টিং ওয়্যার, এই কানেক্টিং ওয়্যার হয়ে এই প্রান্ত হয়ে এই প্রান্ত দিয়ে এখানে এসে এখানে যে মিশছে এটাও এ পয়েন্ট ডেফিনেটলি, কারণ এর ভিতরে যা কিছু থাকুক না কেন এই দুই প্রান্ত যেহেতু কানেকশন একটি কানেক্টিং ওয়্যার দিয়ে, যার মাঝখানে কোনো রোধ নাই, সুতরাং তার মাঝখানে কোনো বিভব পতনও নাই। সুতরাং এখানে এই দুই প্রান্তের মধ্যে দুইটা, এই প্রান্ত এ, এই প্রান্ত এ। আচ্ছা, এইবার লক্ষ্য করো আমি এদিকে যাই বা এদিকে যাই, দুটোই কিন্তু আমাকে একটা রোধ পার হতে হচ্ছে। সুতরাং এ থেকে যদি আমি এদিকে আসি তখন কিন্তু আর এটা এ পয়েন্ট না, কারণ আমি অলরেডি একটা রোধ পার হয়েছি। সো এটা হচ্ছে বি পয়েন্ট, আমরা এটার নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। সো এটা যদি বি পয়েন্ট হয় তাহলে লক্ষ্য করো আমি এ থেকে বিতে এসেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি এখানে আমাকে একটা শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি কানেক্টিং ওয়্যার দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এইটা যদি বি প্রান্ত হয় তাহলে অবভিয়াসলি এই প্রান্তও বি প্রান্ত হবে, তাহলে আমরা এটারও নাম দিয়ে দিলাম বি প্রান্ত। এবং দেখো এখানে বি থেকে রোধের মধ্য দিয়ে যখন যাচ্ছি সেটা ডেফিনেটলি ভিন্ন আরেকটা বিন্দু, সেটা হচ্ছে সি প্রান্ত। তাহলে তোমরা আমাকে একটু বলো যে এখানে আমরা ভিন্ন ভিন্ন আসলে কয়টা বিন্দু পেলাম। একটা বিন্দু হচ্ছে এ, আরেকটা বিন্দু হচ্ছে বি, এ বি, এবং আরেকটা বিন্দু হচ্ছে সি। তাহলে আমরা ভিন্ন ভিন্ন বিন্দু পাচ্ছি তিনটা, এ বি এবং সি। এ বি এবং সি তিনটা ভিন্ন ভিন্ন বিন্দু পাচ্ছি আমরা। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই সার্কিটটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই। সেটা হলো আমরা এই তিনটা পয়েন্টকে একটু বসাই। দেখো এ বি এবং সি এই তিনটা পয়েন্টকে বসালাম। এবার দেখো এ বির মাঝখানে কোন কোন রোধ আছে। এই যে দেখো R1 রোধটা আছে এ বির মাঝখানে, একইভাবে R2 রোধটাও আছে এ বির মাঝখানে, সিমিলার ওয়েতে R3 রোধটাও আছে এ বির মাঝখানে। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমাদের শুধুমাত্র R4 রোধ যেটা সেটা আছে হচ্ছে বিসির প্রান্তে। তারপরে আমরা এ বির মাঝখানে আমাদেরকে তিনটা রোধ দিতে হবে।
তো এখন এবির মাঝখানে যদি আমি 3টা রোধ দিতে যাই, তো আমি যদি পরপর দিতে যাই তাহলে তো আর এবি প্রান্ত থাকলো না, সেখানে আবার নতুন পয়েন্ট চলে আসবে, কারণ একটার পর একটা রোধ পার হওয়া মানেই ভিন্ন পয়েন্টের মুখোমুখি হওয়া। তাহলে বুঝতেই পারছো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবির মাঝখানেই আমাকে 3টা রোধ দিতে হলে অবশ্যই তাদেরকে এই এবি প্রান্তটা কমন রেখে করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই রোধগুলো দিতে হবে এইভাবে। এই যে দেখো আমার এই যে এইভাবে, অর্থাৎ এবি প্রান্তটাকে কমন রেখে আমাকে R1, R2 এবং R3 এই 3টা রোধ দিতে হবে, এবং বিসির মাঝখানে তো একটা রোধে আছে, সেটাকে আমি দিয়ে দিব R4। তাহলে লক্ষ্য করো এবার যে কেউ এটা সলভ করতে পারবে যে আমাদের এবির মাঝখানে দেখো R1 আছে এবির মাঝখানে, R2 আছে এবির মাঝখানে, R3ও আছে এবির মাঝখানে। তাহলে আমাদের 3টা রোধ হচ্ছে এইভাবে, আর আরেকটা রোধ হচ্ছে এইভাবে। তাহলে বাকি ক্যালকুলেশনটুকু তোমরা নিজেরাই করে ফেলতে পারবে যে এখানে এই 3টা রোধ আমি 3টারই মান দিয়েছিলাম 30, মুখে মুখে ক্যালকুলেশন করা যাচ্ছে। তোমাদের বলেছিলাম যে একই মানের রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে যতগুলো রোধ থাকবে ওই মানটাকে তার ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই তুল্য রোধ পাওয়া যাবে। তাহলে এখানে রোধ আছে 3টা, প্রত্যেকটার মান 30, তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে মান হচ্ছে 10। তাহলে এইটুকুর অংশের তুল্য রোধ বেরোবে 10, আর এইটার মান দিয়েছিলাম 10, 10 আর 10 20। এটার মান যদি আমি 10 দিয়ে থাকি, তোমরা একটু চেক করো, এটা যদি 10 দিই তাহলে এদিকে 10, এদিকে 10, 10 আর 10 20। সো এই হচ্ছে আমাদের এটার তুল্য রোধ। তাহলে আমরা এই ধরনের সার্কিট, আরও অনেক বেশ চমৎকার চমৎকার কিছু সার্কিট আছে যেটা তুমি দেখে প্রথমে কনফিউজড হয়ে যাবে যে এই ধরনের সার্কিট কিভাবে সলভ করব। সেটা তুমি দেখবা যে খুব সহজেই তুমি এই ধরনের সার্কিটগুলো সলভ করতে পারছো যদি একটু রিঅ্যারেঞ্জ করে নাও। তাহলে আমরা মোটামুটি বর্তনী বিশ্লেষণে কি কি ধরনের সার্কিট আমাদেরকে সলভ করতে হতে পারে সেটার একটা ধারণা পেলাম। আমরা কারশফের সূত্রে গিয়ে আরও ডিটেলস, আরও জটিল সার্কিটের দিকে যাব, সেটা আমাদের হয়তো আরও একটা ক্লাসের পরে যেতে হবে, আমাদের আরও বেশ কিছু আলোচনা বাকি রয়ে গেছে। তাহলে আমরা আজকে এখানে দেখো 2টা গাণিতিক প্রবলেম সলভ করালাম তোমাদের, যে 2টা গাণিতিক প্রবলেম দিয়ে আমরা ভোল্টেজ বের করলাম, কারেন্ট বের করলাম, আমরা নতুন একটি সার্কিট লিখে সেই সার্কিটের তুল্য রোধ কীভাবে বের করতে হয় সেটা বললাম। আচ্ছা, অনেক সময় তোমরা একটা জিনিস দেখবা যে সার্কিটে এখানে দেখবা ব্যাটারি বা কোর্স এরকম কিছু দেওয়া থাকে না, 2টা পয়েন্ট দেওয়া থাকেই মানে বুঝবা এই 2টা পয়েন্টের সাপেক্ষে তোমাকে সমাধান করতে বলা হচ্ছে। সো কনফিউশনের কিছু নাই, এ আর সি পয়েন্ট যেটা এখানে এই 2 প্রান্তের সাথেই আমরা চিন্তা করব যে এই 2 প্রান্তের সাথে এই ব্যাটারি কানেক্টেড, বা এই 2 পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে এটাকে তুল্য রোধ বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো আমরা খুব দ্রুত আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে রোধের সূত্রগুলো আমরা একটু আলোচনা করব। আমি তোমাদের আবার একটু স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনে দেখো আমরা একটু রোধের সূত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, রোধের সূত্র এটা তোমাদের 9-10-এ ছিল, এখান থেকে কিছু বেসিক কথা বলে আমরা আজকের ক্লাস শেষ করা পর্যন্ত এই আলোচনাটা চালাবো। রোধের সূত্রে দেখো কোনো পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর ডিপেন্ড করে, কোনো পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, যথা পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীটি কত তাপমাত্রায় আছে। ফর এক্সাম্পল, মনে করো আমার এই কলমটা পরিবাহী না, তারপরে আমরা কনসিডার করি যেটা একটা পরিবাহী। তো এইটা যদি একটি পরিবাহী হয়, তুমি খুব তোমার কমন সেন্স থেকে বুঝতে পারছো যে রোধ মানে বাধা। তো কি কি করলে বাধাটা আসলে বাড়বে বা কমবে। রোধ মানে যদি বাধা হয় তো ইলেকট্রনগুলো এর ভিতর দিয়ে যাবে, তো এর ভিতর দিয়ে যাওয়ার সময় রাস্তা যত বড় হয় তত বেশি বাধাগ্রস্ত হবে। সো ডেফিনেটলি বুঝতে পারছো পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন, মানে আমি এটা যদি কাটি তাহলে একটা মানে এটা যেহেতু সিলিন্ডার আকৃতির একটা বৃত্তের মতো একটা গোল অংশ পাওয়া যাবে। সো এটা যত মোটা হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, এটা যত মোটা হবে তত রাস্তা প্রশস্ত। তো রাস্তা প্রশস্ত হলে কি হয়, লোকজন খুব স্মুথলি রাস্তা দিয়ে চলে যেতে পারে, তাই না? তো যেহেতু রাস্তা প্রশস্ত হলে তার মধ্য দিয়ে মানুষজন সহজে যেতে পারে, তার মানে তুমি এটাকে ইলেকট্রনগুলোকে এই মানুষের মতো চিন্তা করো, তাহলে রাস্তা যত মোটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত ইজিলি যেতে পারবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক,
অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি রোধ তত কম। আর দুটা জিনিসকে আমরা প্রথমে কনসিডার করব, ফিক্সড রাখবো, এটাকে চেঞ্জ করতে দিব না আমরা। পরিবাহীর উপাদান খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পরিবাহীর উপাদান, এটা কি উপাদান দিয়ে তৈরি? এটা যদি ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়, ধরো অ্যালুমিনিয়াম, কপার এরকম যদি হয়, তাহলে এটা খুবই ভালো পরিবাহী হিসেবে আচরণ করবে, রোধ অনেক কমে যাবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাই হোক না কেন, দৈর্ঘ্য যাই হোক না কেন, ওই একই প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্যের যদি তুমি ধাতব পদার্থের পরিবর্তে তুমি যদি অধাতব পদার্থ, ধরো একটা কাঠের টুকরা বা এরকম কিছু নিয়ে আসো, তার রোধ অনেক অনেক বেশি হয়ে যাবে ডেফিনেটলি। সো উপাদান খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন রোধের সূত্র লিখব তখন এটাকে খেয়াল রাখবো যে উপাদানটাকে আমরা চেঞ্জ করতে দিব না। আমরা রোধের সূত্র লেখার সময় উপাদান ফিক্সড রাখবো। এবং টেম্পারেচার, তাপমাত্রাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমি আগামী কোনো একটা ক্লাসে তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক যেটা, সেটা তোমাদের দেখিয়ে দিব। তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনের একটা সম্পর্ক আছে। সাধারণত তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের ক্ষেত্রে রোধ বেড়ে যায়, ইলেকট্রনগুলোর ছুটাছুটি বাধাগ্রস্ত হয়, কারণ ল্যাটিস পয়েন্টে পরমাণু বা অণুগুলোর ভাইব্রেশন বেড়ে যায়। সো এদের ভাইব্রেশনের কারণে ইলেকট্রন যাওয়ার সময় তাদের সাথে বাধাগ্রস্ত হয়। তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর। আমরা আপাতত তাপমাত্রাটাকে ফিক্সড রাখছি। তাহলে লক্ষ্য করো, আমরা যদি তাপমাত্রা এবং উপাদান ফিক্সড রাখি, তাহলে আমাদের দুইটা বিষয় থাকলো, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো লক্ষ্য করো, আমরা রোধের সূত্রে এখানে কোনো একটি পরিবাহীর সাথে লিখতে পারি রোধের সাথে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। আমরা এই জায়গাটাকে একটু ব্যাখ্যা করি। দেখো, আমি একটু স্ক্রিনে যাচ্ছি, বোর্ডে যাচ্ছি। দেখো, রোধ সমানুপাতিক এল, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এবং রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো আমরা যদি দুটাকে সমন্বয় করি, তাহলে সমানুপাতিক এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এল ডিভাইডেড বাই এ। এবং তোমরা জানো যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তার স্থলে কি করতে হয়? একটি ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এখানে একটা ধ্রুবক নিয়ে আসি, এই ধ্রুবকটার নাম হচ্ছে রো। তাহলে লক্ষ্য করো, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই যে রো, এইটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ। সো এই আপেক্ষিক রোধকে আমরা এখানে একটু সংজ্ঞা দিয়ে নিচ্ছি, পরে তোমাদের আমি বইতে কিভাবে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা দেখাচ্ছি। দেখো, এখানে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। তাহলে আমরা রো ইকুয়াল টু লিখতে পারি রো ইকুয়াল টু আর এ বাই এল, আর এ বাই এল। তাহলে লক্ষ্য করো, আমরা এখান থেকে যে সমীকরণটাতে এসে পৌঁছালাম যে রো ইকুয়াল টু আর এ বাই এল। এখন তোমাকে যদি আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে বলা হয়, তাহলে খুব সহজ একটি রাস্তা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যটাকে তুমি একক বানায় দাও এবং ক্ষেত্রফলটাকে একক বানায় দাও। তাহলে দেখো কি থাকে, এটাও একক, এটাও একক। তখন থাকে হচ্ছে রো ইকুয়াল টু আর, থাকে হচ্ছে রো ইকুয়াল টু আর, অর্থাৎ আপেক্ষিক রোধ এবং রোধ এটা সমান সমান হয়ে যায়। তাহলে আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে কোনো একটি পরিবাহী, ধরো এটা একটা পরিবাহী, সো এই পরিবাহীর যদি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নেই, আমি যদি এটাকে এমকেএস এককে বলি তাহলে আর একটু সহজে বোঝাতে পারবো। দৈর্ঘ্যটাকে মনে করো আমি 1 মিটার নিলাম, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি 1 মিটার স্কোয়ার নিলাম, 1 একক হতে হবে। তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে যে রোধটা থাকবে, এটার যে রোধটা আমি পাবো সেই রোধটাই হচ্ছে এই উপাদানটার আপেক্ষিক রোধ। আমি আবার বোঝাচ্ছি। দেখো, এটা আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। সেটা হচ্ছে আমাকে কোনো একটি পরিবাহী দেওয়া হবে কোনো একটা উপাদানের। সো ওই পরিবাহীটির একক দৈর্ঘ্য, আমি ওই পরিবাহীটার একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিলে, ধরো আমি এটা যদি 1 মিটার নেই, এটার প্রস্থচ্ছেদটা যদি 1 মিটার স্কোয়ার নেই, তাহলে যে পরিবাহীটা তৈরি হবে ওই পরিবাহীটার যে রোধ, ওইটাই হচ্ছে ওই উপাদানের পরিবাহীর আপেক্ষিক রোধ। তার মানে আপেক্ষিক রোধ এইটা ততক্ষণ পর্যন্ত ধ্রুব থাকবে যতক্ষণ পর্যন্ত উপাদান চেঞ্জ হবে না। আমরা অনেক সময় স্টুডেন্টকে কনফিউজ করার জন্য এইভাবে প্রশ্ন করি যে আচ্ছা, তোমাকে যদি এই যে এল এর মান যেটা আমি 1 মিটারের জায়গায় যদি 5 মিটার নেই, তাহলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে কিনা? উত্তর হচ্ছে না। আমি যদি এখানে 5 মিটারও নেই, সেটার জন্য রোধ বেড়ে যাবে, এবং এটা কাটাকাটি করে এখানে আপেক্ষিক রোধের মানটা একই থাকবে। অর্থাৎ আপেক্ষিক রোধ এটা উপাদানের উপর ডিপেন্ড করে। আমি যদি আপেক্ষিক রোধ
চেঞ্জ করতে চাই তাহলে উপাদান চেঞ্জ করে ফেললেই হবে। অর্থাৎ আমি যদি অ্যালুমিনিয়ামের তার দিয়ে কাজটা করি, অ্যালুমিনিয়ামের জায়গায় আমি অন্য কোনো উপাদানের পরিবাহী নিলেই সেখানে আপেক্ষিক রোধটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা তোমাদের এটা আবার একটু রিপিট করছি, স্লাইডে গিয়ে দেখো। সেটা হচ্ছে কোনো একটি পরিবাহীর এখানে রোধের যে সূত্র সেটা হচ্ছে রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দৈর্ঘ্য যত বড় হবে রোধ তত বেশি হবে। এবং তখন কিন্তু আমরা কি করব, তখন হচ্ছে ক্ষেত্রফলটাকে বা এরিয়া অফ ক্রস সেকশনটাকে ধ্রুব রাখবো। আর রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত মোটা হবে তত রোধ কমে যাবে। এবং আমরা এখান থেকে দেখো সমন্বয় করে লিখেছি আর প্রপোর্শনাল টু L/A, এবং সেখান থেকে আমরা একটা ধ্রুবক এনেছি। ধ্রুবকটা হচ্ছে আপেক্ষিক রোধ রো। এবং বইতে দেখো এটার সংজ্ঞা এইভাবে দেওয়া আছে, একদম বইয়ের ল্যাঙ্গুয়েজে তোমাদের আমি সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, একটু আগে আমি যেটা বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। ল্যাঙ্গুয়েজটা যেভাবে এখানে বলছি আমি এইভাবেই লিখবা তোমরা যখন সংজ্ঞা চাবে। নির্দিষ্ট তাপমাত্রায় মানে তাপমাত্রা ফিক্স রাখতে হবে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধটাই হচ্ছে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ, যেটা একটু আগে তোমাদের আমি বোর্ডে বললাম। আচ্ছা, তাহলে আমরা আপেক্ষিক রোধ পড়লাম। এবার দেখো আপেক্ষিক রোধের একক কি হওয়া উচিত। আপেক্ষিক রোধের একক কি হওয়া উচিত? আপেক্ষিক রোধ রো ইকুয়াল টু RA/L। তো আমরা এখানে রোধের একক জানি হচ্ছে ওহম, রোধের একক ওহম। তাহলে এখানে দেখো এটা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ওহম। এটা দেখো একটা মিটার কেটে যাবে এখান থেকে, সো এটার একক হবে হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তুমি ওহম সেন্টিমিটারও লিখতে পারো, এটা একটা মিশ্র একক। আমরা সাধারণত MKS এককে লিখলে এটা হবে হচ্ছে ওহম মিটার। তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের একক। এইবার তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে আমি শেষ করব। তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা অনুধাবনের একটা প্রশ্ন দেখি। দেখো, তোমাকে যদি বলা হয় যে তামার আপেক্ষিক রোধ 1.56 × 10⁻⁻8 ওহম মিটার, এটা বলতে কি বুঝি? তামার আপেক্ষিক রোধ 1.56 × 10⁻⁻8 মিটার ওহম মিটার, এটার বলতে কি বুঝি? তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাকে এমন একটি তামার তার দেওয়া হয়েছে বা তামার একটা পদার্থ দেওয়া হয়েছে যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থচ্ছেদ হচ্ছে 1 মিটার স্কোয়ার, এবং 0 ডিগ্রি তাপমাত্রায়, যেহেতু তাপমাত্রা ফিক্সড বলে দেওয়া হয়েছে 0 ডিগ্রি তাপমাত্রা এখানে, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় ওইরকম একটি তামার তারের বা তার উপাদানের যে রোধটা পাবো আমরা, সেই রোধের মানটাই হচ্ছে 1.56 × 10⁻⁻8 ওহম। আবার বলছি আমি, এখানে একটি তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায় 0 ডিগ্রি তাপমাত্রায়? এটা বলতে আসলে বোঝায় যে 0 ডিগ্রি তাপমাত্রায় তোমাকে একটি তামার তার বা একটা তার উপাদান দিয়ে একটি পদার্থ বানায় দেওয়া হচ্ছে যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। সো এরকম একটি তারের রোধ যদি তুমি মাপো তাহলে তামার ওই তারটার রোধ পাবা 0 ডিগ্রি তাপমাত্রায় 1.56 × 10⁻⁻8 ওহম। অর্থাৎ তামার ক্ষেত্রে তুমি এই তাপমাত্রায় সবসময়ই তামার যে আপেক্ষিক রোধ পাবা সেটার মানটা হচ্ছে এত। এটা আমরা এই আপেক্ষিক রোধ বলতে যেটা বোঝায় সেই বিষয়টার সংজ্ঞাটা দিলাম। তো এখান থেকে আমাদের সংজ্ঞা হলো, অনুধাবন হলো, একক হলো, আমরা সূত্রটা শিখলাম। সর্বশেষ তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দেখো, এককটাও বলেছি আমি ওহম মিটার, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। সো এই অঙ্কটা তোমরা একটু তুলে নাও, এই অঙ্কটা তুলে নাও এবং আমাকে তোমরা নিচে কমেন্ট বক্সে এটার উত্তরটা লিখে দিতে পারো। আমাকে এটার সলভ করে তোমরা নিচে কমেন্ট বক্সে লিখে দিবে যেটার উত্তর কত হয়। 6 ওহম
রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে? আবার বলছি আমি, 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে? অর্থাৎ তোমাকে 6 ওহম রোধের একটি তার দেওয়া হয়েছে, ওই তারটাকে টেনে তুমি 3 গুণ লম্বা করো যদি, তাতে তার বর্তমান রোধ কত হবে? এখানে তোমাদেরকে একটু বিষয়টা বলি, সেটা হচ্ছে একটি তারকে যখন টেনে লম্বা করছো তখন কিন্তু তার উপাদান চেঞ্জ হয়ে যাচ্ছে না, খেয়াল রাখবা, উপাদান চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে তার সেই তারই থাকতেছে, শুধু তারটা দৈর্ঘ্যের দিকে বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কমে যাচ্ছে, কারণ তারটা লম্বা করলে পরে তারটা চিকন হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে, ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে, সব কিছু মিলে তারটির বর্তমান রোধ কত হচ্ছে তোমরা এটা আমাকে আগামী ক্লাসে এইটা ক্যালকুলেশন করে দেখাবে যে তোমরা অঙ্কটা করতে পারছো কিনা। 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে, এটা তোমরা আগামী ক্লাসে আমাকে সলভ করে দিবে। তো যাই হোক, যারা ধৈর্য সহকারে আমার সাথে ক্লাসে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামীকাল 11:10-এ তোমাদের সাথে ক্লাস আছে। তো সেই পর্যন্ত সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।